স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। এটা আগের থেকে কোনো কোনো দিক থেকে বেটার হলেও আসলে জনগণের যে প্রত্যাশা এবং একটি উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ যে স্টেপ রেখেছে সেই হিসাবে আসলে আমি মনে করি অপ্রতুল মৃত্যু ঝুঁকি নিয়ে যে সমস্ত অসুখগুলো পেশেন্টদের এর উপর এফেক্ট করে সেই সমস্ত ওষুধের ক্ষেত্রে যেগুলো ইম্পোর্ট করি আমরা বা যেগুলো দেশে তৈরি হয় সেগুলোর কাঁচামালের উপর যে সমস্ত ট্যাক্স বা ডিউটিজ আছে সেগুলোকে শূন্য বা তার কাছাকাছি নিয়ে আসা দরকার। 20টা কারখানায় কিন্তু 80% ওষুধ তৈরি করে, 50টা কারখানা হয়তোবা আমাদের 95% অ্যাবাভ ওষুধ তৈরি করে। অল্প কিছু ওষুধ কারখানা আছে ভেজাল ঔষধ, মানহীন ওষুধ তৈরি করে। এইসব ক্ষেত্রে সরকারের অবশ্যই জিরো টলারেন্স শো করা উচিত। স্বাস্থ্য বাজেট নিয়ে মিডিয়া ভয়েসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার এ.কে.এম. জিয়াউল হক। সম্প্রতি জাতীয় সংসদে স্বাস্থ্য বাজেট ঘোষণা করা হয়েছে, সারা দেশেই এটি নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে এটি আমাদের স্বাস্থ্য খাতকে কিভাবে প্রভাবিত করছে। আমরা জানি যে আমাদের রোগীদেরকে একটি বিপুল পরিমাণ অর্থ আমাদের পকেট থেকে খরচ করতে হয়, তার মধ্যে একটি অংশ কিন্তু ওষুধের মূল্যও রয়েছে। তাই আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আর্মি ফার্মা লিমিটেডের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ আলী ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে এবং আপনার মাধ্যমে মিডিয়া ভয়েসের দর্শকবৃন্দকেও স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে স্বাস্থ্য বাজারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি। তো আপনি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি, আপনি কি বলবেন যে বর্তমান যে স্বাস্থ্য বাজেটটি ঘোষণা করা হয়েছে সেটি আসলে কতটা ওষুধ শিল্পের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক, কিভাবে এটিকে প্রভাবিত করছে? জি, ধন্যবাদ। আসলে স্বাস্থ্য বাজেট যেটা 2026-27 সেশনের জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার যেটা পেশ করেছেন, অলরেডি প্রস্তাবনা পেশ করেছেন, সেটা আগের বছরগুলোর তুলনায় আমি মনে করি যে টোটাল ভলিউম অফ দ্য বাজেট যেমন বেড়েছে তদ্রূপভাবে ভলিউম এবং পার্সেন্টেজও আসলে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। তবে এটা আগের থেকে কোনো কোনো দিক থেকে বেটার হলেও আসলে জনগণের যে প্রত্যাশা এবং একটি উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ যে স্টেপ রেখেছে সেই হিসাবে আসলে আমি মনে করি অপ্রতুল এবং আরও বেশি বরাদ্দ এবং আরও বেশি জনমুখী, আরও বেশি স্বাস্থ্যবান্ধব হওয়াটা দরকার। আপনি কি কিছু পরিসংখ্যান দিবেন যে বিশেষ করে আমরা জানি যে আগে স্বাস্থ্য বাজেট ছিল জিডিপির 0.58%, বর্তমানে এটি 1.01% বলা হয়। তো ওষুধ শিল্পের ক্ষেত্রে কি কোনো বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে কিনা? জি, ধন্যবাদ। আসলে আপনি সঠিকই বলেছেন যে আগের তুলনায় জিডিপির ডাবলের কাছাকাছি বরাদ্দ বাংলাদেশ পেয়েছে, এই বাজেটে বাংলাদেশের স্বাস্থ্য খাত পেয়েছে। তো সেই হিসাবে এটা ভালো, কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যয় যেটা সেটা আসলে মোট বাজেটের যেরকম 5.2% বেড়েছে, কিন্তু জিডিপি হারে যে বাজেটটা আমাদের এই সাবকন্টিনেন্টে অথবা দক্ষিণ পূর্ব এশিয়ায় হওয়া দরকার সেটার তুলনায় WHO, এশিয়ান ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক তাদের যে রিকমেন্ডেশন অর্থাৎ জিডিপির 5%-এর মতো বা অ্যারাউন্ড 5% আসলে স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকা উচিত, সেটা কিন্তু নেই। এই ক্ষেত্রে আমরা দেখি যে পৃথিবীর অনেকগুলো দেশই এই জিডিপির পার্সেন্টেজ অনুসারে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আসিয়ান কান্ট্রিজগুলোতে আমাদের মতো দেশ বা আমাদের থেকে তারা আরও এগিয়ে গিয়েছে কোনো কোনো ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা অনেক পিছিয়ে আছি। যেমন আমি বলবো থাইল্যান্ড 5.2%, ভিয়েতনাম 4.6%, শ্রীলঙ্কা 3.8%, মালয়েশিয়া 4.1%। আমাদের এটা আমি মনে করি যে একটা ব্রেক থ্রু আসা দরকার এবং আসলে এই বাজেট জনগণের যে পকেট এক্সপেন্ডিচার হচ্ছে বেশি সেটার ক্ষেত্রে কিন্তু এটা যদি আরও বাড়ানো না হয়, বিশেষ করে 3% অ্যাবাভ না বাড়ানো হয় এবং ধাপে ধাপে হয়তো 5% আসবে, তাহলে মৌলিক চাহিদার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বাংলাদেশ আজকে প্রায় $3,000 পার ক্যাপিটা ইনকাম হচ্ছে এবং আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু এই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে আমি বলবো যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদের বিশাল রেমিটেন্স প্রবাহের কারণেই কিন্তু অর্থনীতির একটা উল্লেখযোগ্য সমৃদ্ধি। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি পকেট এক্সপেন্ডিচারকে কমাইতে চায় তাহলে বাজেট খাতে বরাদ্দ
স্বাস্থ্য খাতে বরাদ্দটা বাজেটের জিডিপির আরও বেশি হওয়া উচিত, মিনিমাম 3% আমি মনে করি হওয়া উচিত, এবং প্ল্যান থাকা উচিত এটা কয়েক বছরের মধ্যে 5%-এ চলে যাওয়া। জি, ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম যে স্বাস্থ্য বাজেট বৃদ্ধি করা হয়েছে, তাহলে এবারের বাজেটে মানে সামনে আগামীর যে বাজেট সেখানে কি রোগীদের জন্য রোগী বান্ধব কোনো ওষুধ নীতি দেওয়া হয়েছে? বিশেষ করে কোনো ওষুধের মূল্য কি কমানো হচ্ছে বা সেখানে ওষুধের দাম কমবে কিনা? ঔষধের ক্ষেত্রে বাংলাদেশে একটি উল্লেখযোগ্য যে অর্জন, যেটা এই সাথে সাথে সংশ্লিষ্ট যারা পেশাদার আছেন, যারা ব্যবসায়ী আছেন, উদ্যোক্তা আছেন, তাদের বিরাট অবদানের ফলে গভর্নমেন্টের অবশ্যই সাপোর্ট ছিল, কিন্তু আরও অনেক কিছু করণীয় ছিল, আরও অনেক কিছু করতে হবে। সেটা হলো যে বাংলাদেশি একমাত্র ডেভেলপিং কান্ট্রিজ, এবং আরও যদি আমরা পিছনের দিকে তাকাই তাহলে এলডিসিভুক্ত কান্ট্রিগুলোর মধ্যে যে 49 এলডিসিস কান্ট্রিজ স্টিল আছে, তার মধ্যে একমাত্র বাংলাদেশ যে তার চাহিদার 98% অ্যাবাভ ঔষধ নিজেরা তৈরি করে, এবং সেখানে দেখা যাচ্ছে যে 166টা দেশে ইনক্লুডিং হাইলি রেগুলেটেড কান্ট্রিজ বাংলাদেশ ওষুধ এক্সপোর্ট করে থাকে। এই ক্ষেত্রে অনেক ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো কিন্তু মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইভেন কোনো ক্ষেত্রে এশিয়ার অনেক উল্লেখযোগ্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ যারা $10,000 পার ক্যাপিটা ইনকাম বা অ্যাবাভ আছে, তারা অনেকেও এটার থেকে অনেক দূরে আছে। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি যে জনগণ আরও কীভাবে উপকৃত হতে পারে। ঔষধ এই ক্ষেত্রে যেরকম আমি যেটা একটু অ্যাড করি, যেমন বিশেষ কিছু রোগের কথা বলা হচ্ছে যে ওষুধের দাম শুল্ক হ্রাস করা হতে পারে বা ফ্রি করা হতে পারে, এই জায়গাটা কি কিছু বলবেন? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ইম্পর্টেন্ট। আসলে আমরা জনগণের পকেট এক্সপেন্ডিচার ওভারঅল কমাইতে গেলে প্রথমেই আমাদের দেখা দরকার যে প্রায়োরিটাইজ করা দরকার। আসলে সবচেয়ে বেশি আমাদের যে লাইফ থ্রেটেনিং যে সমস্ত ডিজিজ আছে, বিশেষ করে ক্যান্সার ডিজিজ, তারপরে এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা কিডনি ফেইলিউর যে ট্রিটমেন্ট, এই জাতীয় আরও অনেকগুলো অসুখ আছে, অনেকগুলো মৃত্যু ঝুঁকি নিয়ে যে সমস্ত অসুখগুলো পেশেন্টদের এর উপর এফেক্ট করে, সেই সমস্ত ওষুধের ক্ষেত্রে প্রথমেই আসলে সেসব ঔষধ যেগুলো ইম্পোর্ট করি আমরা বা যেগুলো দেশে তৈরি হয়, সেগুলোর কাঁচামালের উপর যে সমস্ত ট্যাক্স বা ডিউটিজ আছে সেগুলোকে শূন্য বা তার কাছাকাছি নিয়ে আসা দরকার আমি মনে করি। তো সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে বা গভর্নমেন্টের প্রস্তাবনাতে আছে অ্যান্টি ক্যান্সার সহ কয়েকটা প্রোডাক্টে এন্ড স্টেজ রেনাল ডিজিজ এই সমস্ত প্রোডাক্টে আরও কীভাবে ট্যাক্সকে রিভাইজ করা যায়, গভর্নমেন্টের একটা প্রস্তাবনা এসেছে। আমি মনে করি এই ক্ষেত্রে আরও বেশ কিছু ডিজিজকেও যেটা সাধারণ মানুষকে এফেক্ট করে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট রিভাইজ করতে পারে ট্যাক্সেশন সিস্টেমকে। আর আমি মনে করি যে এই ক্ষেত্রে এসেনশিয়াল ড্রাগসের বিষয়েও বিগত তত্ত্বাবধায়ক সরকারের কতগুলো প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবনাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য হলো যে 116 বা 17 যে এসেনশিয়াল ড্রাগস আছে সেই থেকে তালিকাটাকে প্রলম্বিত করে 295টা ড্রাগসকে এসেনশিয়াল ড্রাগস বা জরুরি জনগুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে ডিক্লেয়ার করা, এবং সেগুলোর প্রাইসটাকে লিমিটেড রাখার জন্য গভর্নমেন্টের কিছু করণীয় আছে। তবে শুধু প্রাইস লিমিটেড রাখলে হবে না, কারণ সরকারের আসলে অনেকগুলো বিষয় এই ওষুধ ক্ষেত্রে দাম যেরকম প্রভাবিত করতে পারে, তদ্রূপ উদ্যোক্তাদেরকেও ক্ষতিগ্রস্ত করে কিনা সেজন্য গভর্নমেন্টকেও ভূমিকা রাখা দরকার। ওইসব প্রোডাক্টের ক্ষেত্রে যে কাঁচামালগুলো আছে বা সেগুলোর যে প্রস্তুত করার ক্ষেত্রে যে ধরনের জটিল বা কমপ্লেক্স সিস্টেম আছে, সেগুলোতে যাতে যারা উদ্যোক্তা আছে, যারা মালিক আছে, তাদের দাম এতটা না বাড়ে যাতে করে ওই প্রাইস সিলিংটা রাখতে যে গভর্নমেন্টের যে ম্যাক্সিমাম রিটেইল প্রাইস নির্ধারণের ক্ষেত্রে গভর্নমেন্ট যাতে এরকম জটিলতার মধ্যে উদ্যোক্তাদেরকে না ফেলেন
যার ফলশ্রুতিতে তারা এই ওষুধগুলো উৎপাদন করার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। জি, সেজন্য আমি মনে করি সেটাও কিন্তু উল্লেখযোগ্য। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের অবশ্যই ট্যাক্স ভ্যাটের ক্ষেত্রে এই সমস্ত ঔষধের বিশেষ করে কাঁচামাল বা অন্যান্য বিশেষ এক্সিপিয়েন্টস সেগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট উদ্যোক্তাদেরকে অনুৎসাহিত যাতে না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। আমরা শুনেছি যে বেশ কিছু মেডিকেল ডিভাইসের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত আছে, এই বাজেটে প্রস্তাবনায় এসেছে, যেমন বিশেষ করে হার্টে রিং পরানো হয়, স্টেন্ট বসানো হয়, এরকম। এছাড়াও এখন আমরা জানি যে অনেক চিকিৎসাতেই মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরগুলো ব্যবহার করা হচ্ছে, সেজন্য অনেকগুলো ডিভাইস লাগে, মেডিকেল ডিভাইস লাগে। এই জায়গাটায় ট্যাক্স কমানোর বিষয় বা শূন্য করার একটি বিষয় আছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। আসলে এই সমস্ত অনেকগুলো ট্রিটমেন্টে আসলে জীবন মরণের ঝুঁকি আছে, যেখানে পেশেন্টকে আসলে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্টের যে ট্যাক্স ভ্যাট যে সিস্টেমটা আছে, আমি মনে করি গভর্নমেন্ট সেটা কন্ট্রোল করা উচিত। বেশ কয়েক বছর আগের থেকে এই ওষুধ প্রশাসন একটা ভালো উদ্যোগ নিয়েছে, যে সেটা হলো স্ট্যান্টিংয়ের ক্ষেত্রে তারা যে স্ট্যান্ডগুলোকে একটা প্রাইস সিলিংয়ের মধ্যে এনেছে, প্রাইস কন্ট্রোলের মধ্যে এনেছে, যে অতিমাত্রায় যাতে লাভ না করা হয়, যেটা আগে একসময় হতো যে এই ক্ষেত্রে কোনো সিলিং ছিল না। তো বর্তমান ক্ষেত্রেও গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে এটাকে আরও বেশি কিভাবে রোগী বান্ধব করা যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে গভর্নমেন্টের এই ডিভাইসগুলোর ক্ষেত্রে অনেক ধরনের ডিভাইস, কার্ডিয়াক অনেক ডিভাইস আছে, তারপরে নিউরো অনেক ডিভাইস আছে, যে সমস্ত ডিভাইসগুলোর ক্ষেত্রে আসলে সরকার ভূমিকা রেখে এটাকে স্বাস্থ্যবান্ধব, জনবান্ধব, জনগণের থেকে এক্সপেন্ডিচার কমিয়ে ফেলতে পারে, এবং এটা সরকারের কাছে খুবই প্রত্যাশিত। এবং একজন ঔষধ শিল্পের সাথে জড়িত একজন কর্মকর্তা হিসাবে আমি এটাই আশা করব, সরকারের ব্যাপারে নজর দিবেন। জি, ধন্যবাদ। বলা হয়ে থাকে যে পৃথিবীতে সবচেয়ে বেশি আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশে, অর্থাৎ প্রায় 79%, এবং এটি হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় নাম্বার। অর্থাৎ সবচেয়ে বেশি চিকিৎসা ব্যয় যেটি হয়, একজন রোগীর যে চিকিৎসা ব্যয় তাতে এত বেশি খরচ হয়, প্রায় 80% রোগী নিজে থেকেই খরচটা করেন, কেবল সে 20% সরকার থেকে সে ভর্তুকি পেয়ে থাকে। অনেকে বলে থাকেন যে প্রায় 60 লক্ষ মানুষ প্রতি বছর দারিদ্র সীমার নিচে নেমে যান বা দারিদ্র বরণ করেন। তাহলে এই যে এবারের যে বাজেট, যে আগামী বাজেট যেটি ঘোষণা করা হলো, প্রস্তাব করা হলো, এটি আসলে এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমরা বলছি 79%, এটিকে আসলে কমাবে নাকি এটি আসলে এরকমই থাকবে? আসলে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে সাধারণ জনগণের যে পকেট এক্সপেন্ডিচারটা, সে এক্সপেন্ডিচারটা বাংলাদেশে আপনি যে তথ্য দিয়েছেন সেটা আমার সাথে যদিও কিছুটা পার্থক্য হয়, তবে তাও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমাদেরটা সর্বোচ্চর কাছাকাছি। আমরা দেখি যে 72% একটা স্ট্যাটিস্টিক্স যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বাংলাদেশ হেলথ বুলেটিন 2024-এ আসছে, সেটা হলো যে বাংলাদেশ প্রায় 70 থেকে 72-74% পর্যন্ত এক্সপেন্ডিচার হচ্ছে। এই জিনিসটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে শুধু কেবল এটা ঔষধ এটার সাথে রিলেটেড নয়, অ্যাকচুয়ালি এটার সাথে টোটাল হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি এবং হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম জড়িত এটার সাথে। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে 10,000 মানুষের মধ্যে ডাক্তারের সংখ্যা কত, নার্সের সংখ্যা কত, এবং অন্যান্য হেলথ কেয়ার টেকনোলজির সাথে যারা জড়িত আছে, ফার্মাসিস্টের সংখ্যা, তারপরে মেডিকেল টেকনিশিয়ানের সংখ্যা, এবং হসপিটালে বেডের সংখ্যা, বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে বেডের সংখ্যা, এই বিষয়টাও কিন্তু এই বাজেট পকেট এক্সপেন্ডিচারের সাথে জড়িত। এটার সাথে আরও একটা বিষয়, যে অনেক সময় গভর্নমেন্টের কিন্তু বিভিন্ন হেলথ কেয়ার ইনস্টিটিউটগুলো বা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার হসপিটালসগুলো, ক্লিনিকগুলো, এগুলো কিন্তু যে সাপোর্ট, বিশেষ করে আমরা মনে করি ডায়াগনস্টিক্স যে সমস্ত সাপোর্টগুলো পাওয়ার কথা এই সমস্ত হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি থেকে, হেলথ কেয়ার প্রোভাইডার যে সমস্ত ইনস্টিটিউট আছে সেগুলোর থেকে, সেটা কিন্তু সেভাবে পায় না। এটা গভর্নমেন্ট যদি নিশ্চিত করতে পারে, এটা WHO-এর যে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম গাইডলাইন আছে সেটাকে যদি করাপশন লেস হিসাবে ইমপ্লিমেন্ট করে, এবং গভর্নমেন্ট যদি সেখানে প্রাগমেটিক এবং কম্পিটেন্ট প্রফেশনালসদেরকে বসাতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা অনেক কমে আসবে। স্বভাবতই একটা প্রশ্ন আসে যে আমাদের যে সমস্ত সরকারি হাসপাতালগুলো আছে সেই সমস্ত
সরকারি হাসপাতালগুলোতে আমরা আজকে 50 বছরেরও বেশি, অর্থাৎ 54-55 বছর স্বাধীনতার পরে এসে সেগুলোর থেকে কেন টেস্টকে কনফার্ম করা যাচ্ছে না? আমাদের যে এমআরআই, সিটি স্ক্যান, রোগ নির্ণয় যে সমস্ত খুব কমপ্লেক্স যন্ত্রপাতি, ডেলিকেট যন্ত্রপাতি যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে সরকারি হসপিটালে লোকজন অ্যাডমিটেড হওয়ার পরেও কেন সেগুলোর উপর নির্ভর করা যাচ্ছে না? এটা কিন্তু আমরা যদি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেমকে উন্নত করতে পারি এবং সেটাকে যদি কম্পিটেন্ট এবং করাপশন লেস করতে পারি, তাহলে এটা খুব ইজিলি করা যাবে এবং করার মতো দক্ষ জনবল কিন্তু আমাদের আছে। আমাদের দেশে ডক্টরস, নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, এগুলো আমরা মনে করি যে পর্যাপ্ত যদি নাও থাকে, কোনো কোনো ক্ষেত্রে কমতি থাকে, কিন্তু কম্পিটেন্সির দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যান পাওয়ার আমাদের আছে। এরা দেশের বাইরে যে ইভেন উন্নত বিশ্বে যেও কিন্তু তারা ভালো করছে। তারা মিডল ইস্ট এবং অন্যান্য জায়গায় যেখানে তারা তাদের সাপোর্ট দিচ্ছে, সেখানে তারা দক্ষতার ছাপ রাখছে এবং অনেক ক্ষেত্রে তারা অন্যান্য দেশ থেকে, অন্যান্য ডেভেলপিং কান্ট্রিজ, ইভেন ডেভেলপ কান্ট্রিজের যে সমস্ত প্রফেশনালস আছে তাদের সাথে তাল মিলিয়ে সার্ভিস দিতে পারছে, তাদের দক্ষতা শো করতে পারছে। কিন্তু আমাদের হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমরা সঠিকভাবে যদি আনতে পারি, টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে যদি কম্পিটেন্ট এবং কম্পিটেন্টের জন্য যেটা দরকার সেটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার্স, যেখানে করাপশন লেস, যেটা অন্যান্য খাতের ক্ষেত্রেও প্রযোজ্য, সেইটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে কিন্তু এই রোগীর পকেট এক্সপেন্ডিচারটা অনেক কমে আসবে। এবং সেটা আমাদের দেশেও কিন্তু গভর্নমেন্টের যে হেলথ কেয়ার নেটওয়ার্ক আছে সেটা কিন্তু প্রশংসনীয়। এটা অনেক ক্ষেত্রেই অনেক ডেভেলপিং কান্ট্রিজের কিন্তু নাই। এই ইউনিয়ন লেভেল পর্যন্ত, ওয়ার্ড লেভেল পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে যে গভর্নমেন্টের মেডিকেল হেলথ প্রোভাইডার ইনস্টিটিউট, ক্লিনিক, হসপিটাল এগুলো আছে, সেগুলো কিন্তু এটা খুব এনকারেজিং, কিন্তু সেটা জনগণ এটার থেকে সাস্টেইনেবল যে সাপোর্টটা সেটা কিন্তু পাচ্ছে না। এটার কারণেই পকেট এক্সপেন্ডিচারটা বেড়ে যাচ্ছে। জি, ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম যে বলা হচ্ছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার মানুষ অনেক বেশি এবং পের প্রায় 60% ওষুধের মূল্যের কারণে হয়ে থাকে। তো অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের ওষুধের মূল্য অস্বাভাবিক বেশি, এবং এর একটি অন্যতম কারণ হচ্ছে যে অ্যাগ্রেসিভ মার্কেটিং করে থাকে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো। কেউ কেউ অভিযোগ করেন যে তারা ডক্টরদেরকে কমিশন দেন। এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? ওষুধের মূল্যের, বাংলাদেশের ওষুধের মূল্য কি আসলে বেশি, বা এই অ্যাগ্রেসিভ মার্কেটিং বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? জি, ধন্যবাদ। আসলে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের যে বিষয়টা, এটা অবশ্যই আমরা মনে করি যে এটা অনেক ক্ষেত্রে হয়, তবে এটা আপেক্ষিক সার্বিকভাবে। আর আমি একটা কথা বলবো যে বাংলাদেশের ওষুধ শিল্পের সাথে জড়িত অনেক দিন, প্রায় 3 দশকের কাছাকাছি আমি আছি। সেই হিসাবে আমি বলতে পারি যে আসলে ওষুধের দাম কিন্তু যদি আমরা সাবকন্টিনেন্টের অন্যান্য দেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এদের সাথে তুলনা করে থাকি, এই দুইটা দেশের নাম এই জন্য উল্লেখ করেছি, এরা কম্পারেটিভলি কিন্তু ওষুধ উৎপাদনেও অন্যান্য যে সার্কভুক্ত বা আসিয়ানভুক্ত কান্ট্রিজগুলো আছে তাদের থেকে বেটার অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে বাংলাদেশের ওষুধের দাম কিন্তু বেশি, এটা ভুল একটা তথ্য। এটা কম্প্যারিজন করা যেতে পারে। আসলে ওষুধ শিল্পের সাথে সংশ্লিষ্ট যে জনবল আছে, যেটাকে হোয়াইট কালার লেবার বলা হয়, ফার্মাসিস্ট, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, কেমিস্ট, বায়োকেমিস্ট, এই সমস্ত ইঞ্জিনিয়ার্স, ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট, এদেরকে কিন্তু অন্যান্য শিল্পের সাথে জড়িত যে সমস্ত পেশাদার লোকজন আছে তাদের থেকে কম নয়, বরং এত বেশি সংখ্যক এখানে ইনভলভ কোয়ালিটি ওষুধ তৈরি করতে গেলে, সেজন্য তাদেরকে যে পেমেন্টটা করা হয়, ওভারঅল পেমেন্টটা কিন্তু বেশি। এটা একটা বিষয়। আরেকটা হলো যে ঔষধের ক্ষেত্রে যে অ্যাম্বিয়েন্ট অ্যাটমসফেয়ার, সে অ্যাটমসফেয়ার যেটা সিজিএমপি কমপ্লায়েন্স, কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, সেটা যদি খেয়াল করা হয় তাহলে সেইটা এনশিওর করার জন্য যেখানে বিভিন্ন ধরনের ওষুধের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্লাস বা ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, একবারে ন্যূনতম পক্ষে ক্লাস ডি থেকে শুরু করে ক্লাস এ পর্যন্ত যে ওষুধের ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয়, সেগুলোর জন্য অনেক বেশি এক্সপেন্ডিচার করতে হয়। তাছাড়া একটা ওষুধ যখন বাজারে আনা হয়
তখন এটা ফর্মুলেশন ডেভেলপমেন্টের পরেও কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়ার আগে অনেকগুলোই ট্রায়াল ওয়ার্ক করতে হয়। যে ট্রায়াল ওয়ার্কগুলো এগুলো ভ্যালিডেশন ব্যাচ প্রথমে তৈরি করতে হয়, প্রথমে অপটিমাইজেশন ব্যাচ তৈরি করতে হয়, পরে ভ্যালিডেশন ব্যাচ তৈরি করতে হয় কয়েকটা। সেগুলো যখন কনফার্ম হয় তখন কমার্শিয়াল ব্যাচে যেতে হয়। যার ফলশ্রুতিতে এখানে কিন্তু একটা ঔষধ যখন কমার্শিয়ালি প্রোডাকশন দেওয়া হয় তার আগেই অনেক এক্সপেন্ডিচার ইনকার করে। তো সেজন্য আমি মনে করি যে এগুলোও কিন্তু উদ্যোক্তাকে অ্যাকচুয়ালি বিজনেস করেই এগুলোকে তার নিয়ে আসতে হবে, রিটার্ন নিয়ে আসতে হবে। আর তার রিটার্নটা যদি ভায়াবল না হয় তাহলে সে নতুন করে এখানে যে ইনভেস্টমেন্ট সেটা করতে এনকারেজ হবে না। তো আমি মনে করি যে সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি প্রপারলি ঔষধ ডেভেলপমেন্ট করে ঔষধটা বাজারজাত করা হয়, সেখানে যে খরচ, এটা অন্যান্য যে সমস্ত শিল্প, খাদ্য বা অন্যান্য শিল্প আছে সেগুলোর তুলনায় একটু ভিন্ন, একটু ব্যতিক্রমধর্মী এবং একটু উচ্চ মাত্রার বাজেট তাকে প্রয়োজনীয় বাজেট তাকে বিনিয়োগ করতে হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি ডাটা অ্যানালাইসিস করি আমাদের এই অঞ্চলের দেশগুলোর ঔষধের দাম, তাহলে বাংলাদেশের ঔষধ কোনো ক্রমেই আমি মনে করি ওভারঅল বেশি নয়। জি, আমি একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই। তাহলে এই জায়গাটায় আপনি যেটা বলছেন ওষুধের মূল্যের কথা আসলো, এই জায়গাটায় আগামীর বাজেটে কোনো প্রস্তাবনা আছে কিনা যেটি ওষুধের মূল্য কমাতে পারে, অর্থাৎ ওষুধ শিল্প সহায়ক, ওষুধ শিল্প বান্ধব কোনো প্রস্তাবনা কি এই বাজেটে আছে যেটি যদি প্রয়োগ করা হয়, অ্যাপ্লাই করা হয়, তাহলে ওষুধের দাম কমে আসতে পারে আরও? জি, ধন্যবাদ। আমি মনে করি খুব অল্প সংখ্যক ওষুধকেই অ্যাকচুয়ালি ট্যাক্সেশন সিস্টেমে রিভিশন করার জন্য রেখেছে। সেটা আরও বেশি সংখ্যক প্রোডাক্টকে, ওষুধকে যদি এই ট্যাক্সেশন সিস্টেমে রিভিউ করে আসলে এটা ট্যাক্স ভ্যাট কমিয়ে দেওয়া বা জিরো করে দেওয়া, বিশেষ করে জীবন রক্ষাকারী এবং যে সমস্ত ওষুধগুলো আসলে মৃত্যুর ঝুঁকি এর কাছাকাছি নিয়ে যায় পেশেন্টকে, সেই সমস্ত ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি পেশেন্ট আরও বেশি ওষুধ সংক্রান্ত খরচ কমাতে পারে তাহলে ভালো হয়। এটার সাথে আরেকটা জিনিস বলবো আমি, যে বাংলাদেশের ওষুধ থেকে গভর্নমেন্ট আসলে প্রকৃতপক্ষে এক্সপোর্টের দিকে যে রেভিনিউ যদি ইনকাম করতে পারে সেটা ভালো। কারণ আমরাই আসলে এলডিসিভুক্ত স্টিল কান্ট্রি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এক্সপোর্ট করছি রেগুলেটেড মার্কেটে। সেই ক্ষেত্রে আমাদের এই আজকে যে গার্মেন্টস শিল্প একটা বড় পর্যায়ে চলে আসছে, সেই গার্মেন্টস শিল্পের পর্যায়ে যেতে পারে অথবা এটাকে সুপারসিড করতে পারে যদি বাংলাদেশও ওষুধ শিল্পে প্রয়োজনীয় প্রণোদনা পায়, যেটা এখন 6% আছে, সেটাকে আমি মনে করি অবশ্যই 10%-এ নিয়ে যাওয়া দরকার। বাংলাদেশে যদি 10%-এ এই ক্ষেত্রে প্রণোদনাটা নিয়ে যাওয়া যায়, বা আরও ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি, বা এই বছর সম্ভব না হলেও 15% সামনের বছরগুলোতে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এক্সপোর্টের দিকে ঝুঁকবে। আচ্ছা, আমি এই রিলেটেড তাহলে আরেকটি প্রশ্ন করে নিই। আপনি বলছিলেন যে প্রায় 166 অর্থাৎ 166টা দেশে বাংলাদেশে ওষুধ রপ্তানি করা হয়। তার মানে এটা তো টেস্টেড, মানে কোয়ালিফাইড, যেগুলো আসলে কোয়ালিটি সম্পন্ন ওষুধ সেগুলো রপ্তানি করা হচ্ছে। কিন্তু আবার আমরা এটাও জানি যে একটি ট্রিপস যে চুক্তিটি রয়েছে সেটি 2027-এই বাতিল হচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। আমরা শুনেছি যে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন হচ্ছে যেটিকে আরও মেয়াদটি বাড়ানো যায় কিনা। তো এটি মোকাবেলা করার জন্য আপনারা যারা ওষুধ শিল্পে আছেন তাদের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা আছে কিনা, বা সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, অথবা আগামীর বাজেটে এই বিষয়টিকে এনকাউন্টার করার জন্য, বিষয়টাকে কাউন্টার করার জন্য কোনো প্রস্তাবনা আছে কিনা? জি, সম্মানিতভাবে বলবেন। ধন্যবাদ। বাংলাদেশ সরকার অবশ্য টোটালি ট্রিপসের এই ওয়েবারটা থেকে বাংলাদেশ এখন যেভাবে বেনিফিটেড হচ্ছে, ওষুধ শিল্প বা এগ্রিকালচার আর যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আছে সেই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে বাংলাদেশ চাচ্ছে যে এই এলডিসি গ্র্যাজুয়েশনটা থেকে বাংলাদেশ আপগ্রেডেড হয়ে 2026-এর সেপ্টেম্বর অক্টোবরে যেটা শেষ হয়ে যাওয়ার কথা, এটার থেকে বাংলাদেশ 2033 সালের দিকে পর্যন্ত চেষ্টা করছে এটাকে উন্নীত করার। আর সাথে সাথে ঔষধ শিল্প সমিতি বা ওষুধ শিল্পের সাথে রিলেটেড মালিকরা, উদ্যোক্তারা, তারা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে ডিজিডিএ, ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, বা ওষুধ
প্রশাসন অধিদপ্তর, যেটা অলরেডি সরকারের কাছে বেশ কিছু ঔষধ, জীবন রক্ষাকারী ঔষধ এবং খুব ইম্পর্ট্যান্ট ঔষধ, সে ঔষধগুলোর ক্ষেত্রে বিশেষ করে অ্যান্টি ক্যান্সার, বায়োসিমিলার্স, নিউয়ার আর Biologics আছে। হ্যাঁ বায়োলজিক্স, ইয়েস বায়োলজিক্স, বায়োসিমিলার, এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে আরও 3 বছর কমপক্ষে যাতে এই রয়্যালটি ছাড়া এই সমস্ত ঔষধ উৎপাদন করতে পারে, এই ধরনের সুযোগ যাতে রাখা যায় সেজন্য রিকোয়েস্ট করছে এবং সেই প্রসিডিউরসে কাজ করছে আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তর। এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান EDCL, এজেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, অনেকেই বলছেন যে এটির সক্ষমতা কম এবং সরকারের যে পরিমাণ ওষুধ প্রয়োজন সরকারি হাসপাতালগুলোতে সরবরাহ করার জন্য এটি সেই সক্ষমতা পূরণ করছে না, ফলে বেসরকারি ফার্মাসিউটিক্যালস থেকে ওষুধ ক্রয় করতে হয়। অনেকেই এই EDCL এর সক্ষমতা বৃদ্ধি করার প্রস্তাব দিচ্ছেন এবং তাহলে বাজেটে এই ধরনের কোনো প্রস্তাবনা আছে কিনা, বা EDCL এর সক্ষমতা বা সরকারি প্রতিষ্ঠানের যদি সক্ষমতা বৃদ্ধি করা হয় তাহলে বেসরকারি ওষুধ শিল্প কীভাবে প্রভাবিত হবে, এই বিষয়ে আপনার সার্বিক মন্তব্য জানতে চাই। জি ধন্যবাদ। অ্যাকচুয়ালি সরকারের যে সক্ষমতা বৃদ্ধি, সেটার সাথে কিন্তু বেসরকারি ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে, সেই বিষয়টা ওরকম নয় আমি মনে করি। কিন্তু জনগণ বেনিফিটেড হবে। হ্যাঁ, জনগণ বেনিফিটেড হবে যদি সরকারের অ্যাকচুয়ালি ওষুধ উৎপাদন সক্ষমতাটা বৃদ্ধি করা যায়, বা ওষুধ কম দামে সরকার যদি জনগণের জন্য সরকারি হাসপাতালগুলোর জন্য পারচেস করতে পারে। বিশেষ করে আমি মনে করি প্রায় 4,000 কোটি টাকার ঔষধ আসলে বাংলাদেশ সরকারকে ক্রয় করতে হয়। এটা একটু কম বেশি হতে পারে, অনেক সময় বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে CMSD, ডিরেক্টর জেনারেল অফ হসপিটাল সার্ভিসেস, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যে ঔষধ কিনে, সেটা কিন্তু সবগুলো ঔষধ বা এটার অনেক ঔষধে, সবগুলো ওষুধ তো দিতেই পারে না, অনেক ওষুধে অ্যাকচুয়ালি আমাদের যে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি আছে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, সেটা দিতে পারে না। এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের অন্য প্রতিষ্ঠান তৈরি করা বা সরকারি অন্য কোনো প্রতিষ্ঠান যদি থাকে, সেই ওষুধটা তাদের থেকে DPM, ডাইরেক্ট পারচেস মেথডে কিনতে পারে, যার ফলশ্রুতিতে সরকার প্রায় অর্ধেক বা 60% দামে এই ওষুধটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকেরও কম দামে এটা কিনতে পারে। তো আমি মনে করি আর্মি ফার্মা লিমিটেড সেই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সরকারি অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, যেটা সরকারি প্রতিষ্ঠান, তারই 100% বিনিয়োগে এই প্রতিষ্ঠানটা, যার 40টি প্রোডাক্ট এখন কিন্তু অলরেডি DGDA থেকে অ্যাপ্রুভড, রেজিস্টার্ড, আরও 20 থেকে 25টি প্রোডাক্ট পাইপলাইনে আছে এবং দ্রুতই এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট অনেক বেড়ে যাবে। এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট অলরেডি বিদেশে এক্সপোর্টও হচ্ছে। তো আমি মনে করি যে সরকার এই ক্ষেত্রে EDCL এর পাশাপাশি এই প্রতিষ্ঠান এবং আরও নতুন প্রতিষ্ঠান যদি সরকার মনে করে ভ্যাকসিনের জন্য বা অন্যান্য যে সমস্ত, তাহলে আপনি বলছেন যে EDCL এর সক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে, কিংবা অ্যাটলিস্ট অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান আছে, আর্মি ফার্মার মতো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকার যদি সেখান থেকে সরাসরি ওষুধ ক্রয় করে তাহলে সরকারি ব্যয় কমে আসবে, প্লাস জনগণও বেনিফিটেড হবে, আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমে আসবে। অবশ্যই, জি অবশ্যই। সরকারি হাসপাতালে এখন যে দামে ওষুধ কিনে তার থেকে কম দামে, তাহলে অনেক বাজেট অনেক সাশ্রয় হবে এবং অন্যান্য খাতে সেই বাজেটটিকে অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই। জি ধন্যবাদ, খুব চমৎকার বলছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে জনগুরুত্বপূর্ণ বিষয়, যে এজেন্সিয়াল ড্রাগসের কথা আমরা জানি, যে যেটি কিনা আসলে খুব কম মূল্যে জনগণের জন্য দেওয়া হয়, বিতরণ করা হয়, ফিক্সড কিছু প্রাইসে দেওয়া হয়। তো ইন্টারিম গভর্নমেন্টের আমলে বেশ কিছু ওষুধের সংখ্যা বাড়ানো হয়েছে। তো অনেক গবেষক বলছেন, বিশ্লেষক বলছেন যে এটি আরও বাড়ানো দরকার। তো স্বাস্থ্য বাজেট কিংবা এই বিষয়ে কোনো প্রস্তাবনা আছে কিনা, কিংবা এটি বেসরকারি ওষুধ শিল্পকে কিভাবে প্রভাবিত করবে, জনগণের আউট অফ পকেট এক্সপেন্ডিচারকে কিভাবে প্রভাবিত করবে, এই বিষয়ে কি কিছু বলবেন? জি ধন্যবাদ। আসলে আমি মনে করি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের দিকে যে স্টেপিং করছে, তার অবশ্যই জনগণের যেহেতু পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে সাধারণ জনগণের, বিশেষ করে আমাদের রেমিটেন্স যোদ্ধা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কর্মরত লোকজন এবং শিল্পোদ্যোক্তা, এদের ফলেই আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিটা আজকে এই শক্ত ভিতের উপর আসছে। সাথে ইনডাইরেক্টলি আমাদের ওষুধ শিল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, উদ্যোক্তাদের ফলে ওষুধের বিরাট মার্কেট, আমরা যেটা আমাদের
দেশে উৎপাদিত হওয়ার ফলে বৈদেশিক মুদ্রা আসলে ইনডাইরেক্টলি সেভ হচ্ছে, সাথে সাথে আমরা বিদেশে ওষুধ এক্সপোর্ট করার ক্ষেত্রে যে অনেক দূরে গিয়েছে এবং প্রচুর সম্ভাবনাময় 4 ট্রিলিয়ন ইন্টারন্যাশনাল মেডিসিন মার্কেটের মধ্যে আমাদের যে স্বল্প পরিসর হলো অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটাকে যদি আমরা অনেক বাড়াতে পারি, এবং এটা খাদ্য বস্ত্রের মতেই এটা খুব এসেনশিয়াল নিডস কিন্তু, তো সেই ক্ষেত্রে আমি মনে করি জনগণকে, এদেশের জনগণকেও কিন্তু আমাদেরকে কম মূল্যে তারা যাতে স্বাস্থ্যসেবা পায়, সেজন্য এসেনশিয়াল ড্রাগস গভর্নমেন্ট যেটা প্রস্তাবনা করেছে, আমি মনে করি যে এটা 295টাতে অবশ্যই যাওয়া দরকার। সেই ক্ষেত্রে একটা জিনিসে সরকারকে করতে হবে, সেটা হলো এই ওষুধগুলো যাতে উৎপাদন করার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনাটা, ট্যাক্সেশন সিস্টেমটা এমন হওয়া উচিত যাতে করে শিল্প উদ্যোক্তাদের এবং এই ক্ষেত্রে যারা ওষুধ উৎপাদনের সাথে জড়িত আছে তারা ক্ষতিগ্রস্ত এবং অনুৎসাহিত না হয়। তাদেরকে যাতে এমনভাবে ট্যাক্সেশন সিস্টেমটা, প্রাইসিং সিস্টেমটা করা উচিত যাতে তাদের প্রফিট থাকে। এই শিল্প কিন্তু একটা লার্জ সাইজ ইন্ডাস্ট্রি, এটা কিন্তু ছোটোখাটো ইন্ডাস্ট্রি নয়। এখানে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট এবং প্রচুর দূরদর্শিতা এবং খুব সাহস না থাকলে এই ধরনের শিল্প কিন্তু গড়ে তোলা সম্ভব নয়। ফরচুনেটলি বাংলাদেশ তাদের শিল্প উদ্যোক্তা এবং এই সেক্টরের সাথে জড়িত যে সমস্ত হোয়াইট কালার লেবার আছে তাদের এবং এই শিল্পের সাথে জড়িত সকলেরই সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই সরকারেরও এই ক্ষেত্রে তাদেরকে সুযোগ দিয়েছে, সাহস জুগিয়েছে, যদিও আরও অনেক কিছু করার ছিল, আরও অনেক কিছু করতেও হবে। তো আমি মনে করি যে এসেনশিয়াল ড্রাগসের প্রাইসিং সেট করতে যেয়ে আসলে যাতে শিল্প উদ্যোক্তারা অনুৎসাহিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আরেকটা জিনিস এই প্রসঙ্গে আমি বলবো যে গত বেশ কয়েক মাস যাবৎ, বললে ভুল হবে, অনেক দিন যাবতে আমরা মনে করি যে আসলে ওষুধ শিল্পে মূল্য সংক্রান্ত একটা জটিলতা, ওষুধ কোম্পানিগুলোর সাথে ওষুধ প্রশাসনের একটা অচল অবস্থা, এটা আদালতের একটা রুলিং এবং সাথে সাথে এই ব্যাপারে গভর্নমেন্টের আরও বেশি তৎপর হয়ে ভূমিকা না রাখার কারণে যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে, এটা নিরসন হওয়া উচিত। সরকার চেষ্টা করছে শুনছি, ওষুধ শিল্প সমিতির লোকজনও তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। আমি মনে করি সরকারের যেহেতু এটা একটা থ্রাস্ট সেক্টর হিসাবে সরকার এটাকে গুরুত্বপূর্ণ মনে করে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদার সাথে সংশ্লিষ্ট, সেজন্য এই ঔষধের দাম সংক্রান্ত জটিলতার যে বিষয়টা, এটাও খুব একটা অ্যামিকেবল আমি মনে করি সেটেলমেন্ট হওয়া দরকার, একটা যৌক্তিক বিষয়ে, যাতে শিল্পোদ্যোক্তা, সরকার এবং জনগণ উভয়েরই জন্য একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলের সমাধান হয়ে যায়, সেটা আমি আশা করি। স্বাস্থ্য খরচটা যদি কমে আসে, ওষুধের দামটা যদি হাতের নাগালে চলে আসে, তাহলে আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক কমে আসে। আচ্ছা, আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, যে ওষুধ শিল্পে স্বনির্ভরতা অর্জন করার জন্য এপিআই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথাটা আলোচনা হচ্ছে, ইন্ডাস্ট্রি ডেভেলপ করার আলোচনা চলছে, সরকারি বেসরকারিভাবে এগুলো অনেক কাজ এগিয়েছে। তাহলে এই যে আরেকটি যে জায়গাটা, অর্থাৎ আমাদের দেশে গবেষণা ভিত্তিক ওষুধ প্রস্তুত করা, কারণ অধিকাংশ ক্ষেত্রেই আমরা আসলে প্যাটেন্টটি ক্রয় করে নিয়ে এসে আমাদের দেশে প্রডিউস করি, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা আরও ভালো বলতে পারবেন। তো বাংলাদেশে যে রিসার্চ বেসড মেডিসিন প্রডিউস করা, বায়োলজিক্স কিংবা বায়োসিমিলার প্রোডাক্টস, এই জায়গাটায়, তো এই জায়গাটায় আগামী বাজেটে কোনো বরাদ্দ আছে কিনা, কিংবা অ্যাটলিস্ট আপনি কোনো বাজেট বরাদ্দ করার জন্য প্রস্তাব করবেন কিনা, এই বিষয়ে আপনার প্রস্তাবনাগুলো বলবেন। জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে বাংলাদেশ যদি কোনো শিল্পে সত্যিকার অর্থে সমৃদ্ধি অর্জন করতে হয়, তাহলে তাকে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ, এই দুটাকেই কিন্তু তাকে খুব স্ট্রিমলাইন করতে হবে। দুইটা ক্ষেত্রেই বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা যাতে সত্যিকার অর্থে এই বিষয়টাকে অ্যাড্রেস করে এবং অ্যাড্রেস করে তারা সাকসেসফুল হয়, এনকারেজড হয়, সেই জিনিসটা দেখতে হবে। তো আসলে এই ক্ষেত্রে আমাদের একটা বড় দুর্বলতা রয়ে গেছে অনেকদিন আগের থেকেই। এটা আসলে বাংলাদেশের ওষুধের উদ্যোক্তারা কিন্তু এটা অনেক আগে, প্রায় 25 বছর আগ থেকেই আমরা শুনছি, ইভেন আরও বেশি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই শুনতেছি যে এপিআইটাকে বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি একটা বড় চ্যালেঞ্জ।
তো এই ক্ষেত্রে অবশ্যই এই ক্ষেত্রে কম্পিটেন্ট লোকজনের অভাবের চেয়ে মূল বিষয় হলো যে হিউজ ইনভেস্টমেন্ট লাগে, অনেক টেকনিক্যাল এক্সপার্টাইজ লাগে, যেসব ক্ষেত্রে সরকারের ইনভলভমেন্ট হওয়া দরকার। ইন্ডিয়া, চায়না এরা গভর্নমেন্টের পলিসি এমনভাবে করেছে এবং গভর্নমেন্ট এমনভাবে শিল্পোদ্যোক্তাদের প্রণোদনা দিয়েছে এবং সুযোগ সুবিধা, টেকনিক্যাল নো হাউ শেয়ার করেছে, ট্রেন্ড আপ করেছে, উন্নত বিশ্বের দেশগুলো ওর সাথে কোলাবোরেটিভ যে লিয়াজও সেটা করতে পেরেছে, এবং অ্যাকাডেমিক্স এবং ইন্ডাস্ট্রি এই দুইটাকে যেভাবে তারা একটা ক্লোজার পয়েন্টে এক্সিলেন্ট একটা কোলাবোরেটিভ ওয়েতে তারা এগিয়ে নিতে পেরেছে, সেটা কিন্তু আমরা পারিনি। সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু বিশ্ব বাজারে যখনই র মেটেরিয়ালসের দাম বেড়ে যায় আমরা কিন্তু তখনই আসলে ওষুধের দাম আর ধরে রাখতে পারি না। যেমন প্যারাসিটামল একটা সিম্পল ড্রাগ, যেটা বাংলাদেশে গভর্নমেন্ট খুবই ভালোভাবে চেয়েছিল সবসময় যেটা দেশে উৎপাদিত হোক, কিন্তু শুধু কেবল মাঝখানের কয়েকটা ইন্টারমিডিয়েটস বিদেশ থেকে এনে এটাকে চেঞ্জ করে ফাইনাল এপিআই করে ফেললেই কিন্তু এটার এক্সপেন্ডিচার কিন্তু কন্ট্রোল হবে না। এটাকে একবারে প্রিকারসরটা এমনভাবেই প্রাইমারি বেসিক কেমিক্যালস থেকে যেভাবে সিনথেসিস করা দরকার সেভাবে যদি আমরা না করতে পারি, এবং সেই জন্য টেকনিক্যাল নো হাউ ওয়ার্ল্ডের যেখানেই আছে এবং অনেক জায়গায় আছে আমরা জানি, এগুলো হায়ার করা যেতে পারে। এগুলো বড় বড় শিল্পোদ্যোক্তাদের পক্ষে কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হলেও অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এটা গভর্নমেন্টের কোলাবোরেটিভ এবং গভর্নমেন্টের খুব সুদূর প্রসারী ইনভেস্টমেন্ট করে দেশের সত্যিকার জিডিপি বাড়ানোর জন্য, দেশের অ্যাকচুয়ালি অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, মানুষের জীবনযাত্রাকে অত্যন্ত উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সুদূর দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে গভর্নমেন্টের ক্ষেত্রে ইনভেস্ট করবে, এবং সেটা করলে আমাদের জন্য, অর্থনীতির জন্য এবং আমাদের জীবনযাত্রার জন্য একটা সত্যিকার ব্রেকথ্রো হবে। আমি মনে করি যে এই ক্ষেত্রে সরকারের ভূমিকা নেওয়া দরকার। সরকারের একাডেমিক প্রতিষ্ঠানগুলো, বেসরকারি একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সাথে ইন্ডাস্ট্রির যে কোলাবোরেটিভ যে ওয়ার্কস, রিসার্চ ওয়ার্ক এবং সাথে সাথে ট্রেন্ড আপ করা, এই ক্ষেত্রে সরকারের অনেক কিছুই ভূমিকা নিতে পারে। এই ক্ষেত্রে ওষুধ শিল্প সমিতি সহ শিল্পোদ্যোক্তাদের যে সমস্ত অর্গানাইজেশন আছে সেগুলোর সাথে গভর্নমেন্ট খুব সিনসিয়ারলি এবং সিরিয়াসলি স্পিড আপ করে কাজ করলে আমরা মনে করি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের এই বিষয়গুলো সমাধান হয়ে যাবে এবং সত্যিকার অর্থে আমরা আরও কম মূল্যে ওষুধ দিতে পারবো, এবং এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি বেটার করতে পারবে এবং দেশে বৈদেশিক মুদ্রা আনয়নের পরিমাণটা অনেক বেড়ে যাবে আমি মনে করি। জি, আমরা অনেকেই, আমাদের একটি কমন অভিযোগ আছে যে মানহীন ওষুধ বাজারে পাওয়া যায়। জি জি। তো বাংলাদেশে প্রায় 270টিরও অধিক অ্যালোপ্যাথিক ইন্ডাস্ট্রি রয়েছে, ওষুধ ফার্মা রয়েছে যারা অ্যালোপ্যাথিক ড্রাগস প্রডিউস করে। এই জায়গায় আপনার বক্তব্যটি কি? ধন্যবাদ। আসলে বাংলাদেশে যে 250-র মতো বা কম বেশি ওষুধ প্রতিষ্ঠান, অ্যালোপ্যাথিক ইন্ডাস্ট্রি আছে, সেই প্রতিষ্ঠানগুলোর অ্যাকচুয়ালি আমাদের 20টা কারখানায় কিন্তু 80% ওষুধ তৈরি করে, এবং দেখা যাচ্ছে যে 50টা কারখানা হয়তো বা আমাদের 95% অ্যাবাভ ওষুধ তৈরি করে। তো আমি মনে করি অল্প কিছু ওষুধ কারখানা আছে যেগুলো আমাদের প্রকৃতপক্ষে স্পুরিয়াস ড্রাগ, ভেজাল ঔষধ, মানহীন ওষুধ তৈরি করে। আমি মনে করি এইসব ক্ষেত্রে সরকারের অবশ্যই জিরো টলারেন্স শো করা উচিত। এগুলো যারা করে যাচ্ছে তাদের ক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত, যাতে যে সমস্ত অসাধু ব্যবসায়ী এবং অসৎ লোকজন এটার সাথে ইনভলভ আছে তারা এটা করতে মোটেই সাহস না করে, চিন্তা না করে। আমি মনে করি এটা ক্ষেত্রে সরকার সেভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। শাস্তির মান কঠোর হওয়া দরকার, বিচার প্রক্রিয়া দ্রুত করে জনসমক্ষে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করা হোক যে সরকার এই ব্যাপারে কোনো ক্রমেই টলারেট করবে না। জি, ধন্যবাদ। অ্যালোপ্যাথিক প্রোডাক্টসের বাইরে, ওষুধ কোম্পানির বাইরেও বেশ কিছু আদার সাইড রয়েছে, যেমন আয়ুর্বেদিক ওষুধ, হার্বাল ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ। তো সেগুলোর জন্য কিন্তু সরকার অনুমোদিত বিভিন্ন ওষুধ শিল্প রয়েছে, কারখানা রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে। এমনকি অনেক অ্যালোপ্যাথিক ওষুধ কোম্পানিও কিন্তু ন্যাচারাল প্রোডাক্টস নামে বিভিন্ন পণ্য প্রডিউস করছে। তো এই জায়গাটায় স্বাস্থ্য বাজেটে কোনো স্পেসিফিক কিছু বলা হয়েছে কিনা আগামীর বাজেটে, বা
এই শিল্পের জন্য আপনার কোনো বক্তব্য আছে কিনা? এই শিল্পটিকে আসলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গাটাই কিংবা এখানে মান উন্নয়ন, ওষুধের মান উন্নয়নের ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জি, ধন্যবাদ। আপনি অবশ্যই প্রাসঙ্গিক একটা বিষয় তুলেছেন। আমি মনে করি যে এই বিষয়ে উন্নত বিশ্বে বা যারা এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করছে আদার দেন অ্যালোপ্যাথিক, তাদের মধ্যে বিশ্বাসযোগ্য এবং প্রযুক্তিগত উৎকর্ষতা নিয়ে যারা এই কাজগুলো সম্পাদন করছে, যেটা সত্যিকার অর্থে আমরা মনে করি যে থেরাপিউটিক ভ্যালু তৈরি করছে পেশেন্টের ক্ষেত্রে, ডিজিজ এলিমিনেটের ক্ষেত্রে, সেটা যদি হয়ে থাকে সরকার সেগুলোকে কনসিডার করে এগুলোর পারমিশন দেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে যাতে জনগণ প্রতারণার শিকার না হয় সেই ব্যাপারটা দেখতে হবে। আমাদের তৃতীয় বিশ্বের দেশে অনেক ক্ষেত্রে মানুষ কিন্তু প্রতারিত হয় বিভিন্ন আইনগত ফ্লেক্সিবিলিটি বা সুযোগ সুবিধার কারণে। এটার কারণে আমাদের আবেগহীনভাবেই সত্যিকার অর্থে মানুষের যাতে উপকার হয়, মানুষ যাতে ক্ষতিগ্রস্ত বা প্রতারিত না হয় সেটা দেখেই আসলে আমি মনে করি ওষুধগুলো মানসম্মত কিনা তার একটা ব্যবস্থা থাকা উচিত অবশ্যই, এবং এটা রেজাল্ট পাচ্ছে কিনা। বর্তমান বিশ্বে যে দেশে এগুলো ব্যবহার হচ্ছে সেখানে প্রকৃতপক্ষে মানুষ কতটুকু উপকৃত হচ্ছে সেই ডাটাগুলো অ্যানালাইসিস করে এক্সপার্ট লোকদেরকে নিয়েই আসলে সেই বিষয়ে সরকারের সিদ্ধান্ত হওয়া উচিত। জি, ধন্যবাদ। আমি একেবারে সর্বশেষ প্রশ্নটি এখন করছি আজকের জন্য, যে ওষুধের মূল্য কমাতে বা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য প্লাস বাংলাদেশের ওষুধ শিল্পকে শক্তিশালী করার জন্য আগামীর বাজেটে আপনি সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা দিতে চান কিনা? সেটা বাজেট হতে পারে বা নীতিগত হতে পারে, কোনো প্রস্তাবনা আপনার আছে কিনা? জি, ধন্যবাদ। আসলে আমি মনে করি যে সরকার অ্যাকচুয়ালি